নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, কয়েকদিন ধরে একটা আলোচনার মধ্যে চলছে যে শেখ হাসিনাকে ভারতের কাছে আবেদন করা হয়েছে প্রত্যর্পণের জন্য। তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই মামলা অনুযায়ী তাকে অপরাধী প্রমাণিত হয়েছেন এবং তাকে ভারত সরকার যেন দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই নিয়ে একটা চুক্তিভুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানো হবে। আমি তো বরাবরই বলেছি শেখ হাসিনাকে কোনোদিনই ভারতবর্ষ ফেরত পাঠাবে না। তা আমার যুক্তি যা ছিল সে তো আপনারা সব শুনেছেন। আজকে কাগজে একটা ফার্স্ট পোস্টে একটা প্রতিবেদন বেরিয়েছে। আমি সেই প্রতিবেদনটা খুব যুক্তিসঙ্গতভাবে কেন ফেরত দেওয়া হবে না সেটা তারা তুলে ধরেছে। আমি সেইটা আপনাদের একটুখানি পড়ে শোনাই, খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানে একদম ডিটেলে করা রয়েছে কেন শেখ হাসিনাকে ভারতবর্ষ কোনোদিনই বর্তমান সরকারের হাতে ফেরত পাঠাবে না। বর্তমান সরকার এবং ভবিষ্যৎ যে সমস্ত সরকার যদি আসে যারা প্রতিহিংসা পরায়ণ, তাদের হাতে ফেরত দেবে না। কেন দেবে না সেটা নিয়ে এই প্রতিবেদন আমি পড়ছি। ফার্স্ট পোস্ট লিখছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ ভারত কেন প্রত্যাখ্যান করতে পারে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতকে বিবেক ও নৈতিক স্পষ্টতার সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ক্ষমতাচ্যুত এই নেত্রী মানবতা বিরোধী অপরাধ এবং অন্যান্য অপরাধের অভিযোগে তার দেশে ওয়ান্টেড। বিবেক ও নৈতিকতার কথা বলছে এরা কারা? যারা খুন, ধর্ষণ, রাহাজানি, তারপর দেশটার অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে, মানুষকে ভুকার রেখে দিয়েছে, একবারে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, তারা ক্ষমতা দখলকারী একটা সরকার। সে বলছে কি বিবেক ও নৈতিকতা, বড় বড় কথা আছে, বিবেক ও নৈতিকতার সাথে করতে হবে, বিচার করতে হবে। তারপর লেখা হচ্ছে, শেখ হাসিনা এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলার শুনানিকারী আদালত ঢাকা ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা এবং জোরপূর্বক অন্তর্ধানের গুরুতর অভিযোগও আনা হয়েছে। আচ্ছা, এখানে আবার একটু বলি, যদি সত্যিই তার বিরুদ্ধে কোনো অপরাধ যদি প্রমাণিত হতো, তাহলে কি বিবিসিকে দিয়ে ওইরকম একটা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড এরকম একটা অডিও বার্তা আর প্রকাশ করা হতো? নিউজ করা হতো না। রাজসাক্ষী করার দরকার পড়তো? যদি অপরাধ প্রমাণিত হতো তাহলে রাজসাক্ষী করার কোনো দরকার পড়তো না। যাকে রাজসাক্ষী করা হয় তাকে পিটিয়ে, ছাতু বানিয়ে, তাকে ভয় দেখিয়ে, ফাঁসি দিয়ে বেড়ে দেবো, এই সমস্ত ভয় দেখিয়ে গুলি করে দেবো, এই সমস্ত করে তাকে অপরাধী, ওই তাজুল চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের, সেই সমস্ত করছে। আর তার সঙ্গী হচ্ছে, বড় মাথা হচ্ছে ইউনুস। ঠিক আছে, বুধবার 9 জুলাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। গত ডিসেম্বরে ঢাকা নয়াদিল্লিকে একটি মৌখিক নোট পাঠিয়েছিল, সেখানে পদচ্যুত প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছিল। ভারত আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু কোনো মন্তব্য করেনি। মন্তব্য করবে কেন? আপনার সরকারটাই তো অবৈধ। আপনারা জোর করে রাষ্ট্রে বসেছেন ক্ষমতা দখল করে। তা আপনাদের কথা ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক একটা রাষ্ট্র শুনবে কেন? একটা অবৈধ সরকারের কোনো আর্জি কোনো গণতান্ত্রিক বৈধ সরকার কখনো মেনে নেয়? চিঠি পাঠিয়েছেন, ঠিক আছে, চিঠি বলা হয়েছে, চিঠি পেয়েছি, কোনো উত্তর ভারতবর্ষ দেবে না, কোনোদিনও দেবে না, আপনারা যতই চিঠি পাঠান। আচ্ছা, আরো লেখা হচ্ছে, ইউনুসের প্রেস সচিব শফিকুর আলম গতকাল সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, আমরা এখন ভারত প্রজাতন্ত্রকে বিবেক ও নৈতিক স্পষ্টতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছি। এই শালার কোনো বিবেকই নাই, একটা বিবেকহীন মানুষ, মাফলার ব্যান্ড, তাকে দেশে সবাই ডাকে যে ডাস্টবিন শফিক। সে বিবেক ও স্পষ্টতার কথা বলছে। কি
মানে হাস্যকর ব্যাপার আর কি। দীর্ঘদিন ধরেই ভারত শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের আইনগত অনুরোধ মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশে 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে, যা 2016 সালে সংশোধিত হয়। এই চুক্তিটি প্রতিবেশীদের মধ্যে সীমান্ত বিদ্রোহ এবং সন্ত্রাসবাদের সমস্যা মোকাবিলার জন্য করা হয়েছিল। এই চুক্তিতে পলাতক এবং অপরাধীদের, বিশেষ করে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যকলাপে জড়িত ব্যক্তিদের প্রত্যর্পণের কথা বলা হয়েছিল। চুক্তি অনুসারে উভয় দেশের কমপক্ষে 1 বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত অপরাধের জন্য অভিযুক্ত দোষী সাব্যস্ত ব্যক্তিদের প্রত্যর্পণ করতে হবে। এখানে দ্বৈত অপরাধ প্রযোজ্য, অর্থাৎ যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে তা উভয় দেশেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে। অর্থাৎ শেখ হাসিনা যদি ওখানে অপরাধী হিসেবে যদি প্রমাণিত হন এবং ভারতের কাছেও তিনি যদি অপরাধী প্রমাণিত হন, তাহলেই একমাত্র প্রত্যর্পণটা করতে পারে, তাছাড়া প্রত্যর্পণটা করতে পারে না। 1916 সালের চুক্তি সংশোধনের মাধ্যমে প্রমাণের প্রয়োজনীয়তা দূর হয়ে যায় এবং শুধুমাত্র অনুরোধকারী দেশের একটি উপযুক্ত আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রয়োজন হয়। তবে রাজনৈতিক অপরাধ সহ কিছু ক্ষেত্রে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। অর্থাৎ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোন রকম হয়, অ্যাপিল হয় ভারতের কাছে, যে ভারত যদি দেখে যে এর পেছনে রাজনৈতিক দূরভিসন্ধি রয়েছে, তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করা হতে পারে, রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, খুন হতে পারেন, তাহলে ভারত তাকে ফেরত দেবে না। এটা 2016 সালের যে সংশোধিত চুক্তি, তার 13B ধারায়, 13খ ধারায় সেই চুক্তি আমি এর আগে প্রকাশ করেছিলাম এবং সেখানে 13ক ধারাটা আমি দেখিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে আমার হাতের কাছে ডিলিট করে দিয়েছি, অনেক পুরনো তো ডিলিট করে দিই, তাই আমি দেখাতে পারছি না, কিন্তু ওখানে আমি দেখিয়ে দিয়েছিলাম। আমার পুরনো ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন। সেখানে আমি দেখিয়ে দিয়েছিলাম যে এই চুক্তি অনুসারে শেখ হাসিনাকে কোনোদিনই ভারত ফেরত পাঠাবে না, কারণ আপনার দেশের যে অপরাধ যেটা আপনি বলছেন সেটা ভারতের চোখে অপরাধ নয়। দুদেশের মধ্যে এই চুক্তিটা আছে যে দুদেশই যদি অপরাধ প্রমাণিত হয়, অপরাধে করে গণ্য হয়, তাহলেই একমাত্র ফেরত পাঠানোর কথা ভাবা হবে। তবে খুন, সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধ এবং অপহরণের মতো অপরাধগুলি রাজনৈতিক হিসেবে শ্রেণীবদ্ধ থেকে স্পষ্টভাবে বাদ দেওয়া হয়েছে। আরো শুনুন, তার বিরুদ্ধে সরাসরি মানুষ হত্যার অভিযোগ আনা হয়নি, এমনকি অর্থ পাচার বা আর্থিক অপরাধের সাথে তার কোনো যোগসূত্র নেই। এর জন্য খুব শক্ত প্রমাণ থাকা দরকার। ডোগরাও জোর দিয়ে বলেন, ইউনূস সরকারের নির্বাচনী বৈধতার অভাবের কথাও উল্লেখ করা হয়েছে। তার মানে ইউনূস সরকার যে অবৈধ সেটাও কিন্তু একটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনার সরকারটাই অবৈধ। যেখানে অবৈধ সরকার, সেখানে আমরা অবৈধ সরকারের আমরা অনুরোধ মানব কেন? একটা অবৈধ সরকারের অনুরোধ একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, তার বৈধ সরকার কোনোদিন মানবে? এই এমন একটা সরকার জোর করে ক্ষমতায় বসে দেশটির 12টা বাজাচ্ছে। অর্থনীতি ধ্বংস, শিল্প ধ্বংস, তার ব্যবসা বন্ধ, চারদিক দিয়ে ব্যবসা বন্ধ, ভারতের শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে সমস্ত সখ্যতা বাড়িয়ে চলেছে, দিয়ে বাংলাদেশকে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো করে দিয়েছে। আমি বহু আগে বলেছিলাম বাংলাদেশ হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন দ্বীপ, তার সঙ্গে আর পৃথিবীর কোন বিশ্বের কোনো দেশের সঙ্গে তার আর যোগাযোগ নেই, কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এই যে আপনাদের এসে খলিলুর রহমান, তিনি যে এত আমেরিকা ছুটে গেলেন সরকারি পয়সায়, একদম চর্বচস্য লেজ্জ পেয়েও খেয়ে খুব ঘুরে টুরে এলেন কি না ট্রেড ডিল নিয়ে তিনি কথাবার্তা বলবেন। ট্রেড ডিল কি ছিল? 37% ছিল, সেখান থেকে 35% করা হয়েছে, 2% কমিয়েছে। তার মানে আগে ছিল আপনাদের 16%, তারপরে হলো গিয়ে আপনার 35%, 51% হলে গিয়ে আপনার আমেরিকায় পণ্য পাঠাতে গেলে আপনার লাগবে, সেখানে আপনার আমেরিকায় পণ্য যায় আপনার $6 বিলিয়ন, $6 বিলিয়ন কথা ভুলে যান।
আগে ভারতবর্ষ থেকে যে এটা ট্রান্সশিপমেন্টের সুবিধা পেতেন, ভারতবর্ষ তো বন্ধ করে দিয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধা আপনি পাবেন না। তারপরে বলা হলো আপনার বোম্বে পোর্টে আপনি জলপথে পাঠান, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসাপাতি চৌপাট, যত কারখানা ছিল আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ বেকার, ব্যাংকে টাকা নেই, আপনারা রিজার্ভ দেখান কি, যত রেমিটেন্স আছে সেগুলোকে আপনারা রিজার্ভ দেখান, আর নিজেরা কিছু খরচা করেন না, সমস্ত খরচা এখন বন্ধ করে দিচ্ছেন, সে খবরও পাওয়া যাচ্ছে, কারণ হাতে টাকা নেই। তো আগে যে যে দেশটা ছিল সেই দেশটার কি অবস্থা করেছেন আপনারা। এই দেশটাতে একটা শান্তিপূর্ণ একটা মানুষের সহাবস্থান ছিল, মানুষ নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোতো, বেরিয়ে তারা কাজকর্ম করতো, করে তারা সন্ধ্যেবেলা বাড়িতে আসতো, পরিবারের সঙ্গে সময় কাটাতো, তারপরে তারা ছুটির দিনে একটু সিনেমা দেখতো, একটু রেস্টুরেন্টে খেতে যেত, রাস্তায় ঘুরে বেড়াতো, শহীদ মিনারে হাতে হাত ধরে গান গাইতো। আপনারা এসে সমস্ত দেশটা সন্ত্রাসবাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আর যত সন্ত্রাসবাদী রাষ্ট্রগুলো আছে তার সঙ্গে আপনারা যোগাযোগ স্থাপন করে ভারতকে অস্থির করার চেষ্টা করছেন। তা ভারত কি আপনাদের ছেড়ে দেবে? বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের এই তো অবস্থা, তো ভারত কিন্তু আপনাদের ছাড়বে না। আর নরেন্দ্র মোদীর কাছ থেকে আপনারা কোনো উত্তরও আশা করবেন না। উত্তর আশা করবেন একটাই, সেটা হচ্ছে যত দিকে চাবি মারা যায় সেই চাবিগুলো নরেন্দ্র মোদী মারবেন। তারপর যখন সময় হবে তখন ঠিক জব্বর উত্তরটা দিয়ে দেবেন, যেটা পাকিস্তানকে দেওয়া হয়েছিল। সবাই ভেবেছিল যে পাকিস্তানকে উত্তর দেবে না ভারত, কিন্তু পাকিস্তানকে উত্তর দিয়েছে। আর আমি বলে রেখে দিচ্ছি, বাংলাদেশও উত্তরটা পাবে, এখন শুধু সময়ের অপেক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।